শুরু করি মানব জীবনের প্রতিরক্ষা। অধ্যায়টি সহজ এবং এখান থেকে খুব স্পেসিফিক কিছু প্রশ্ন পড়লে সব জায়গাতে তুমি কমন পাবে। সো আমরা আলোচনায় চলে যাই আর কি। দেখি, প্রথমে বলা রয়েছে যে নিচের কোনটি মানব দেহের প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে সম্পর্কিত। মানব দেহের মূলত প্রতিরক্ষা স্তর হচ্ছে তিনটি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, আর সবচেয়ে দুর্বল হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ আমাদের দেহের বাইরে যা কিছু থাকে সবকিছু নিয়ে মূলত প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত গঠিত। যেমন হতে পারে স্কিন, তারপর সিরোমেন, অশ্রু, লালা ইত্যাদি। তাহলে দেখো, প্রথমে বলা রয়েছে এটার সাথে তাহলে কোনটা? প্রদাহ না, ইনফ্লামেশন দ্বিতীয় স্তরের, ইন্টারফেরন হবে না, জ্বর দ্বিতীয় স্তরের। তাহলে এর মধ্যে আসবে মূলত রক্ত। কোনটা আসবে? রক্ত। আচ্ছা, এই জায়গায় রক্ত তঞ্চন দেওয়া হচ্ছে, এখানে তোমরা একটু কেটে দিও। মনে রেখো, রক্ত তঞ্চন এটা হচ্ছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। কি বলেছি? দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত ত্বক। রাইট অ্যান্সার হবে মূলত কোনটা? ত্বক। ওকে, আচ্ছা চলো, প্রথম স্তরের প্রতিরক্ষা অন্তর্গত নিচের কোনটি? দেখো, ফ্যাগোসাইটোসিস এটা তো মূলত করবে ম্যাক্রোফেজ, এবং নিউট্রোফিল যে এটা মানে এটা হবে না। ইন্টারফেরন দ্বিতীয় স্তরের, কমপ্লিমেন্ট দ্বিতীয় স্তরের, এবং কমপ্লিমেন্টের সংখ্যাটা হচ্ছে 20টা। আমাকে আবার একটু বলো, কমপ্লিমেন্টের সংখ্যা কতটা বলো তো? 20টা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা প্রোটিন জাতীয়। তাহলে একটা থাকবে সিরোমেন। সিরোমেনটা কি? আমাদের কানের ভেতরে যে ময়লা থাকবে সেখানে একটা উপাদানের নাম হচ্ছে সিরোমেন। ওকে, চলো, এটা হচ্ছে প্রথম স্তরের। চলে যায় দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা নিচে, তাহলে কোনটা? তাহলে দেখো, সিরোমেন না, হবে না। এরপরে ভূমিকা রাখে নিচের কোনটি? লাইসোজাইম। এটা তো মূলত লালারসে থাকে, এই যে লালারস যেটা, বা অশ্রুতে, এটা হবে না। স্পারমিন হবে না। তাহলে হবে কোনটা বলতো? নিউট্রোফিল। স্পারমিনটা কই থাকে? জননতন্ত্রের একটা অংশ, তাই না? জননতন্ত্রের মানে স্পার্মের ক্ষেত্রে, স্পার্ম তো বাইরে আসে যেহেতু, তার মানে এটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম স্তরের। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত নিউট্রোফিল। চলো, পাইরোজেন। পাইরো মানে হচ্ছে আগুন, PYRO। পাইরো মানে কি? আগুন। আর এই জন্যই পাইরোজেন মূলত কিসের সৃষ্টি করে জানো? জ্বরের সৃষ্টি করে। এবং জ্বর হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বশেষ অস্ত্র। তাহলে জ্বর হচ্ছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বশেষ অস্ত্র, এবং এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে পাইরোজেন পথে প্রোটিন। ওকে, যাই আমরা। কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়া শনাক্ত করে? চমৎকার একটা জিনিস। আইডেন্টিফাই করে কে? আমার বডিতে ভালো জিনিস ঢুকছে নাকি খারাপ জিনিস ঢুকছে, এইটা আইডেন্টিফাই করে এটাকে। এইটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি, বুঝছো? এইটা মূলত আইডেন্টিফাই করে অপশনাইজেশনের মাধ্যমে, মানে অপশনিন। অর্থাৎ অপশনাইজেশন যারা করে তাদেরকে বলা হয় অপশনিন। এরা কি করে? এটা ভালো নাকি খারাপ? চমৎকার একটা প্রশ্ন এটা। আচ্ছা চলো, এরপরের দিকে আমরা যাই। ইন্টারফেরনের ক্ষেত্রে কোনটি সঠিক? চমৎকার একটা কথা বলেছে, ইন্টারফেরন। আগেই বলে রাখি, এরা মূলত নন স্পেসিফিক, মানে যাকে পাই তাকে অ্যাটাক করে। ভাইরাস এবং কি কোষ বলতো? ক্যান্সার কোষ। ভাইরাস এবং ক্যান্সার কোষকে এরা মূলত অ্যাটাক করে, এবং এটা হচ্ছে নন স্পেসিফিক। কেন? কারণ এদেরকে এরা যে কেউ অ্যাটাক করতে পারে আর কি, বুঝছো? ওকে টার্গেট করে যে অ্যাটাক করবে ব্যাপারটা এরকম না। স্পেসিফিক মূলত তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এর মধ্যে মূলত কাজ করে যেটা অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিটা হচ্ছে একদম টার্গেট অনুযায়ী কাজ করে আর কি এটাতে। তাহলে চলো, ইন্টারফেরনের ক্ষেত্রে কোনটি সঠিক? অনেক ক্রম মতো স্পেসিফিক না, নন স্পেসিফিক। গাঠনিক উপাদান লিপোপ্রোটিন। টি লিম্ফোসাইট হতে লিপোপ্রোটিন না, টি লিম্ফোসাইট হতে এটা উৎপন্ন হয়। হ্যাঁ, মূলত এটা যায়, টি লিম্ফোসাইট হতে উৎপাদন হয়, এবং ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। আচ্ছা, এটাও কিছুটা ঠিক, বাট রাইট অ্যান্সারটা হয় মূলত টি লিম্ফোসাইট থেকে এদের উৎপাদন হয়। আর এরা মূলত ভাইরাস এবং ক্যান্সারকে বেশি অ্যাটাক করে। ব্যাকটেরিয়াকে মূলত অ্যাটাক করে না। ব্যাকটেরিয়াকে মূলত অ্যাটাক করে ফ্যাগোসাইটোসিস যারা করে, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। চলো, স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা? আমরা জানি লিম্ফোসাইট থেকে স্মৃতিকোষ তৈরি হয়। কোন সাইট থেকে? লিম্ফোসাইট তো আবার দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট থেকে তৈরি হবে অ্যান্টিবডি, বি ফর বডি, অ্যান্টিবডি। আর টি লিম্ফোসাইট থেকে তৈরি হবে সাইটোটক্সিক টি সেল তৈরি হবে আর কি। ওকে, তাহলে বলো, এই যে স্মৃতিকোষগুলো আসে কই থেকে? লিম্ফোসাইট থেকে। কোন কোষ থেকে? লিম্ফোসাইট থেকে আসবে। আচ্ছা যাই, বমি কোন ধরনের অনাক্রমতা? আচ্ছা, বমি মানে ভমিটিং,
ভমিটিং মূলত হচ্ছে আমাদের প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, বুঝছো? বমি হচ্ছে প্রথম স্তর, বমি করলে বের হয়ে আসে এটাতে, এবং এটা হচ্ছে মূলত এক ধরনের যান্ত্রিক রিফ্লেক্স, ওকে, মেকানিক্যাল একটা রিফ্লেক্স, বংশগতীয় না, রস সংশ্লিষ্ট না, কোষ ভিত্তিক না, এই ধরনের কোনো কিছু না, এটা হচ্ছে যান্ত্রিক রিফ্লেক্স একটা, ওকে। যাই, দেহের প্রধান সৈনিক হিসাবে একদম বিগ বস হিসেবে কাজ করে কে? একদম বিগ বস হিসেবে কাজ করবে মূলত অ্যান্টিবডি। অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি মূলত বি সেল থেকে তৈরি হয়, আর বি সেলটা হতেছে এক ধরনের লিম্ফোসাইট। লিম্ফোসাইট, ওকে। চলো এরপরের দিকে আমরা একটু যাই, সেটা হচ্ছে ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার? ভাই অ্যান্টিবডি মূলত চোখ বন্ধ করে আমরা সবাই জানি 5 প্রকার, এবং এই 5 প্রকার অ্যান্টিবডি আমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক 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 প্রশ্ন আসে আর কি এটাতে। চলো, গামা ইমিউনোগ্লোবিউলিন কোনটি? গামা ফর জি, আইজিজি, এবং আইজিজি এর পরিমাণ থাকে সবচেয়ে বেশি 75%, আর যদি বলা হয় সবচেয়ে কম পরিমাণে থাকে তাহলে ইমিউনোগ্লোবিন ই, এটা হচ্ছে 0.1% টাইপের মতো থাকে। তাহলে বলো তো সবচেয়ে বেশি থাকে আইজিজি আর সবচেয়ে কম থাকে আইজিই, এবং আইজিই এর মূলত এরা অ্যালার্জির সাথে সম্পর্কিত, অ্যালার্জিক রিয়াকশনের সাথে এরা সম্পর্কিত, ওকে। অ্যালার্জিক রিয়াকশন বাড়লে এদের পরিমাণ বেড়ে যায়। এরপরে আইজিজি যেটা, এটা মূলত অমরা ক্রস করতে পারে। অমরা মানে মায়ের বডি থেকে বাচ্চার বডিতে অ্যান্টিবডি চলে যেতে পারে, আইজিজি, এটা অমরা ক্রস করতে পারে। আর আইজিএ মানে ইমিউনোগ্লোবিন এ মানে সিক্রেশনের সাথে জড়িত থাকবে। সিক্রেশন মানে কি বলতো? ক্ষরণ। তাহলে মায়ের বডি থেকে কি ক্ষরণ হয়? মায়ের বডি থেকে মিল্ক ক্ষরণ হয়, তাই তো? আর এই মিল্কে যে অ্যান্টিবডি থাকে সেটাই হচ্ছে আইজিএ। তাহলে আমাদের বডির যে কোনো সিক্রেশনে যদি কোনো অ্যান্টিবডি থাকে, যে কোনো সিক্রেশনে অ্যান্টিবডি থাকলে সেখানে থাকে ইমিউনোগ্লোবিন এ। যেমন মায়ের শালদুধ, মায়ের অমরা ক্রস করে বাচ্চার বডিতে চলে যায় কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবিন জি। অ্যালার্জির সাথে সম্পর্কিত কোনটা? ইমিউনোগ্লোবিন ই। ডি নিয়ে খুব বেশি আহামরি কোনো মাতামাতি নাই আর কি। চলো আমরা একটু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে ফেলি আর কি। দেখো, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লেখা রয়েছে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে নন স্পেসিফিক, মানে একদম টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড জীবাণুকে সেটা অ্যাটাক করে না, সবাইকে অ্যাটাক করে আর কি। যেমন স্কিন, লম, সিলিয়া, ওকে। এরপরে দেখো অশ্রু বা লালা, আমরা জানি অশ্রু বা লালা একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে কোনটা বলতো? লাইসোজাইম এনজাইম। মানে লাইসোজাইম হচ্ছে প্রথম স্তরের। সিরোমেন, কানের ওই যে মমের মতো খৈলের মতো যে পদার্থ, এটা পোস্টিক নালীর অ্যাসিড। পোস্টিক নালীর অ্যাসিড হচ্ছে HCl অ্যাসিড। রেচন এবং জননতন্ত্রের অ্যাসিড, রেচন এবং জননতন্ত্রের অ্যাসিড, ওকে। এরপরের দিকে চলে আসো, মাইক্রোবায়োম, মলত্যাগ এবং বমি। এই যে দেখো মলত্যাগ এবং বমি, তাহলে ভমিটিং এবং ডিফিকেশন, এটা হচ্ছে মূলত প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক, এবং এটা কয় ধরনের? 6 ধরনের। পরীক্ষাতে আসে কয় ধরনের? 6 ধরনের। চলো কি কি পড়ে ফেলি। ফার্স্ট অফ অল দেখো ফ্যাগোসাইটোসিস বা ফ্যাগোসাইট করে কে? দুইটা, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, বাট এর মধ্যে একটা কথা মনে রেখো, ম্যাক্রোফেজকে বলা হয় ধাঙ্গর কোষ। এটা মূলত রক্ত এবং সঞ্চালন অধ্যায় পাবা, ধাঙ্গর কোষ। এটা প্রায় 100টা ব্যাকটেরিয়া একসাথে খেয়ে ফেলতে পারে, এই জন্য এটাকে বলা হয় ধাঙ্গর কোষ। সহজাত মারণ সেল বা এনকে সেল, এনকে সেল, এটা মূলত টিউমার এবং ক্যান্সারকে ধ্বংস করতে পারে। চলো, প্রদাহ, ইনফ্লামেশন, এটা একটা স্টার চিহ্ন, যে কোনো জায়গায় লাগলে ওখানে জ্বলে, তাই না? এটাকে বলা হয় ইনফ্লামেশন বা প্রদাহ। প্রদাহের 4টা ধাপ রয়েছে। প্রথমে হয় লাল, লালের পরে হয়ে যাবে গরম, তারপরে ফুলে যাবে, তারপরে ব্যথা হবে। তাহলে বলো, আমি ধরে রাখো এই জায়গায় মানলাম, মানে সাথে সাথে দেখবে একটু লাল হয়েছে, গরম হয়েছে, ওকে, ফুলে যাবে এবং ব্যথা হবে, ভুল করা যাবে না। একসাথে লাল গরম ফুলে যাবে ব্যথা, লাল গরম ফুলে যাবে এবং ব্যথা। এবং দেখো মূলত কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট আমি আগে বলেছি এটা এক ধরনের প্রোটিন, প্লাজমা প্রোটিন। কত ধরনের? 20 ধরনের। 20 ধরনের। ইন্টারফেরন, ইন্টারফেরন, এটা মূলত দুটো জিনিসকে অ্যাটাক করে, একটা হচ্ছে ভাইরাস এবং একটা হচ্ছে ক্যান্সার কোষকে। এবং ইন্টারফেরন অন্যতম নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা, এটা ভুল করা যাবে না। তাহলে বলো সবচেয়ে এই যে নন স্পেসিফিক যে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় স্তরে রয়েছে 6টার মধ্যে বিগ বস হচ্ছে ইন্টারফেরন, বিগ বসকে ইন্টারফেরন। আর যদি বলা হয় সর্বশেষ ধাপ কোনটা, সেটা হচ্ছে জ্বর। তাহলে দ্বিতীয় স্তরে সর্বশেষ অস্ত্র হচ্ছে জ্বর। পরীক্ষাতে আসার মতো চমৎকার একটা জিনিস। এবং এখানে মূলত কাজ করে পাইরোজেন, পাইরো মানে আগুন, পাইরোজেন হচ্ছে এক ধরনের পলিপেপটাইড। পলিপেপটাইড মানে কি রে ভাই? পলিপেপটাইড মানে প্রোটিন, অর্থাৎ পথে পাইরোজেন, পথে পলিপেপটাইড, মানে এক ধরনের প্রোটিন। ক্লিয়ার? এটা হচ্ছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। আর তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তো ভাই ওই যে আমরা তো বললাম লিম্ফোসাইট, মানে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এবং স্মৃতিকোষ। দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে, ছকটার দিকে আমরা যদি পড়ি সবকিছু পাবো। দেখো প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে নন স্পেসিফিক, রাইট? এটা আমরা জন্মগতভাবে পাই। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা আমরা জন্মগতভাবে পাই, এটাও নন স্পেসিফিক। আর তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা জন্মের পর
নির্দিষ্ট উদ্দীপনার সৃষ্টি হয় এবং এটি হচ্ছে স্পেসিফিক, একদম টার্গেটেড অডিয়েন্সকে বা টার্গেটেড শত্রুকে, লুকিং ফর শত্রুস, তাদেরকে অ্যাটাক করবে। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে দেখো ত্বক, লোম, সিলিয়া, কানের লোম, সিরামেন, অশ্রু, শ্লেষ্মা, লালা, পাকস্থলী অ্যাসিড এনজাইম, আর রেচন জননতন্ত্রে অঙ্গের অ্যাসিড, যেমন ওই যে জনন অঙ্গের অ্যাসিডের মধ্যে দেখো স্পারমিন পড়েছিল, SPERMIN, স্পারমিনও কিন্তু প্রথম স্তরের মধ্যে পড়বে। মাইক্রোবায়োম, মলত্যাগ এবং বমি। চলো দ্বিতীয় স্তরের মধ্যে দেখো পড়ছি ফ্যাগোসাইড, এনকাসেল, কমপ্লিমেন্ট, সাইটোকাইনস, এটা একটা দেওয়া ছিল না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওই 6টার মধ্যে দেওয়া ছিল না। অ্যাকিউট ফেজ প্রোটিন, এটাও দেওয়া ছিল না, এটাও মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে রক্ততঞ্চন, পরীক্ষাতে এটা বেশি আসে, 1 নম্বর প্রশ্নেই ছিল। ওকে, ত্বক বা রক্ততঞ্চন মনে রাখবা, ত্বক হচ্ছে প্রথম স্তরের, আর রক্ততঞ্চন যদি থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, আমার সাথে 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 বলো, রক্ততঞ্চন দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। আর তৃতীয় স্তর কি? এই যে লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। লিম্ফোসাইট, অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ। ক্লিয়ার রে ভাই এতটুকু? ওকে, ভেরি গুড। চলো আমাদের আসল জিনিস পড়া হয়ে গেছে আর কি, আসল জিনিস পড়া হয়েছে। এখানে দেখো মূলত একটা অ্যান্টিবডি ছবি দেওয়া রয়েছে। অ্যান্টিবডি ছবির মধ্যে অ্যান্টিবডি যে অংশ অ্যান্টিজেনকে ধরে, টোপ ফেলে ধরে, তার নাম প্যারাটোপ। তার নাম কি? প্যারাটোপ। তাহলে প্যারাটোপ ইজ এ পার্ট অফ অ্যান্টিবডি, নট অ্যান্টিজেন। প্যারাটোপ ইজ এ পার্ট অফ অ্যান্টিবডি। এবং এদের মাঝখানে একটা জিনিস খেয়াল করে আর কি দেখো, সেটা হচ্ছে যে ভারী অঞ্চল রয়েছে এবং এদের মধ্যে স্থায়ী অঞ্চল রয়েছে, আর হালকা অঞ্চল রয়েছে। তো যে হোক 5 ভাগে এদেরকে ভাগ করা হয়েছে। এদের মধ্যে দেখো ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন জি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা থাকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং দেখো এটা একমাত্র অ্যান্টিবডি যারা গর্ভাবস্থায় মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে প্রতিস্থাপিত করতে পারে, মানে এরা অমরা অতিক্রম করতে পারে। জি মানে গো, অমরা অতিক্রম করতে পারে। চলো ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এ থাকে হচ্ছে 15%, এটা একটু দরকার। এবং এটা মূলত কাজ করে যেখানে ক্ষরণ হয়। ক্ষরণ বলতে দেখো পরিপাক, জনন এবং শ্বসন তন্ত্রে, এই লাইনটা ভুলবা না। পরিপাক তন্ত্রেও ক্ষরণ হয়, জনন তন্ত্রেও ক্ষরণ হয়, শ্বসন তন্ত্রেও ক্ষরণ হয়। এবং এটা মূলত মায়ের দুধে থাকে, মায়ের দুধে থাকে। চমৎকার একটা জিনিস এইটাতে। চলো ইমিউনোগ্লোবিন এম, যদি পারো এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকা অ্যান্টিবডি এ ধরনের, এবিও ব্লাড গ্রুপে থাকে ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ডি। আচ্ছা যে হোক, চলো আসো ইমিউনোগ্লোবিন ই, এটা থাকে সবচেয়ে কম পরিমাণে 0.1%। এবং এটা মূলত অ্যালার্জিক যে সকল রিয়াকশন থাকে এখানে তার নেতিবাচক প্রভাব রয়েছে, নেতিবাচক প্রভাব রয়েছে, মানে সরি প্রভাব না, প্রভাব রয়েছে। অ্যালার্জিক কন্ডিশনে এই ইমিউনোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, হিউজ বেড়ে যায় আর কি এটাতে। আচ্ছা এরপরে আমাদের একটা টিকার ক্ষেত্রে আসবো ভাই। এই যে টিকা কার্ড, এটাকে বলা হয় ইপিআই। এখান থেকে তো আমাদের সৃজনশীল প্রশ্ন দিয়ে দিতে পারে আর কি। দেখো এই জায়গাটাতে খেয়াল করবা, ইপিআই আগের বইতে ভুল দেওয়া ছিল। ইপিআই মানে এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বাট এখানে এক্সটেন্ডেড প্রোগ্রাম না, এখানে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সটেন্ডেড না, এক্সপ্যান্ডেড, নট এক্সটেন্ডেড। এটার আগের পেজেই তোমরা পাবা আর কি, এই যে পেজ নাম্বার 451, তার আগের পেজে পাবা। এক্সটেন্ডেড না, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ওকে ক্লিয়ার। এখানে খেয়াল করো মূলত এখন হাম নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এবং এই জায়গাটাই হামের টিকার ক্ষেত্রে যদি কোনো বাচ্চাকে প্রথম টিকা দেওয়া হয় সেটা হচ্ছে যক্ষার বিসিজি টিকা। যক্ষার কোন টিকা? বিসিজি টিকা। এবারে দেখো পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্টে মানে এখানে 5টা রোগের বিরুদ্ধে দেওয়া হয়। পিসিবি ভ্যাকসিন, নিউমোকক্কাল মানে নিউমোনিয়ার ভ্যাকসিন, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন মানে পোলিওমাইলাইটিসের। এইখানে আসো গুরুত্বপূর্ণ জিনিস, এমআর ভ্যাকসিন এবং হামের ভ্যাকসিন। এই যে যেটা বাংলাদেশে এখন সবচেয়ে চলতেছে, এই যে দেখো হাম। মনে রাখবা এটা তো সাধারণ নিয়মে বাচ্চার বয়স যখন 9 মাস পূর্ণ হবে তখন তাকে আমরা এমআর ভ্যাকসিন দেবো। এমআর এর মধ্যে কি থাকবে বলতো? মিজেলস এবং রুবেলা। মিজেলস মানে হাম আর রুবেলা মানে রুবেলা। তাহলে 9 মাস বয়স পূর্ণ হলে আমি তাকে প্রথম হামের একটা টিকা দিব, যদিও বা হামের টিকার সাথে রুবেলার টিকাও থাকবে। আবার 15 মাস বয়স পূর্ণ হলে তখন শুধু তাকে আমি একটা হামের টিকা দিব। তাহলে বলো সাধারণভাবে হামের টিকা একটা বাচ্চা পাই কয়টা বার? 2টা বার। একটা ডোজ পাবে 9 মাস পূর্ণ হলে, আর একটা ডোজ পাবে 15 মাস পূর্ণ হলে। কিন্তু এখন বাংলাদেশে আউটব্রেক চলছে হামের, অর্থাৎ একটা প্রাদুর্ভাব যাচ্ছে আর কি। এই প্রাদুর্ভাবের ক্ষেত্রে সরকার কি করেছে, এই ডোজ তো মানে এই ইপিআই শিডিউল তো চলবে সাধারণ নিয়মে, কিন্তু যাদের বয়স এখন 6 মাস পূর্ণ তাদেরকেও আমরা হামের টিকার আওতায় নিয়ে এসেছি। 6 মাস পূর্ণ হলেও হামের টিকার আওতায় নিয়ে আসছে আর কি। ক্লিয়ার এতটুকু জিনিস এটাতে বোঝা গেছে? ওকে, এতটুকু মনে রাখো। তাহলে সাধারণভাবে ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, নট এক্সপ্যান্ডেড প্রোগ্রাম। তাহলে হাম এবং রুবেলা মানে প্রথম টিকা 9 মাস পূর্ণ হলে আগে দেওয়া যাবে না। ওকে, কেন আগে দেওয়া যাবে না? কারণ ওই যে আইজিএ, ইমিউনোগ্লোবিন এ, আইজিএ ও তো মায়ের দুধ খাবে 6 মাস পর্যন্ত। এই ইমিউনোগ্লোবিন এই মূলত ওই বাচ্চাকে সাপোর্ট দিয়ে যাবে অ্যান্টিবডিটা 9 মাস। আর একটা দিই কত মাস? 15 মাস পূর্ণ হলে, 15 মাস
পূর্ণ হলে। আর বর্তমান পরিস্থিতিতে এটা অ্যাটিপিক্যাল, এটা হচ্ছে ব্যতিক্রম, কয় মাস হলেই আমরা দিব? 6 মাস হলে আমরা মূলত দিব। ওকে, আচ্ছা হয়ে গেছে এটাতে আর কি। চলো এরপরে দিকে আমরা একটু যাই আর কি, দেখি কি বলেছে এই জায়গাটাই। গামা গ্লোবিউলিন এখানে দেওয়া রয়েছে, আমাদের পড়া শেষ। অমরা অতিক্রম করতে পারে, ভাই তোমরাই উত্তরটা দাও, অমরা অতিক্রম করতে পারে কোনটা রে ভাই? ইমিউনোগ্লোবিউলিন, জি 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 মানে গো। ওকে যাই, এরপরে দেখো মাতৃদুগ্ধে যেটাই ক্ষরণ হবে সেখানেই থাকবে IgA, ইমিউনোগ্লোবিউলিন এ, রাইট অ্যান্সার হবে IgA। ওকে এরপরে দেখে যাই অ্যালার্জির সাথে সম্পর্কিত। ওয়াও কি চমৎকার জিনিস না? এই যে এগুলানি প্রশ্ন আসবে, বুঝছো, ভয় পেও না, যা পড়াচ্ছি এগুলানি প্রশ্ন আসবে, অথবা ব্যাক থেকে প্রশ্ন আসবে। তুমি আগে না পড়ে থাকলেও তুমি পড়ো, তুমি দেখবে তুমি প্লাস পেয়ে গিয়েছো। যার পর আমাকে এটা থ্যাংক ইউ জানাও যে স্যার বা ভাই আপনার ক্লাসটা করে সত্যি কাজে লাগছে। চলো এরপরে দেখো অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটোসিসের গমনকে কি বলে? ধরে রাখো কোনো একটা জায়গাতে ব্যাকটেরিয়া আক্রমণ করছে, ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ওই ক্ষতিকে সারাইতে আমাদের ম্যাক্রোফেজ যাবে বা নিউট্রোফিল যাবে, আর তারা যে ফ্যাগোসাইট করবে। কিন্তু ওই ক্ষতিগ্রস্ত জায়গাটাতে যাচ্ছে কিসের গন্ধে, কিসের টানে? যেই টানে যাচ্ছে সেই টানকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস, মানে কোনো একটা রাসায়নিক পদার্থের টানে। তাহলে ফ্যাগোসাইট গুলো যখন কোনো ক্ষতিগ্রস্ত জায়গায় যায় তখন তো টানে যায়, কিসের টানে বলো তো? কেমোট্যাক্সিসের টানে, রসায়নের ভালোবাসার টানে আর কি তারা যায়। ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ, মানব দেহের ম্যাক্রোফেজ এবং সহজাত মারণ কোষ, মানে এই দুইটাই হইতেছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ওকে এরা প্রথম স্তরের না ভাই, দ্বিতীয় স্তরের এবং তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। আচ্ছা একটা কথা বলি আর কি, সহজাত মারণ কোষ NK সেল, ভাই NK সেল কিন্তু দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, তৃতীয় স্তরের নয়। ওকে কিন্তু এখানে তারা প্রশ্নে, বোর্ড প্রশ্নে দিছে আর কি ভুল এই জায়গাতে। তাহলে সেই ক্ষেত্রে যদি এই প্রশ্নটা আবারও আসে তাহলে রাইট অ্যান্সার দিতে হবে 2 আর 3, কিছু করার নাই। ওকে এক তো হবে না, তাহলে হবে 2, রাইট অ্যান্সার মূলত 2, কিন্তু 2 তো মানে তৃতীয় স্তরের প্রতিরক্ষা বলতে NK সেল যেটা ন্যাচারাল কিলার সেল, এটা এটা মানে অ্যাকচুয়ালি তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার মানে তাদেরকে সাপোর্টিং হিসেবে কাজ করে, বুঝছো, একদম তৃতীয় স্তরের না, সাপোর্টিং হিসেবে কাজ করে। বাট হয়তোবা যারা প্রশ্ন করছে তারা মনে করছে যে NK সেল হইতেছে তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, তো এই জন্য উত্তরটা তারা 2 আর 3 নিয়েছে। কিন্তু প্রশ্ন যদি একটু ভালো করে দিত তাহলে রাইট অ্যান্সার হতো শুধু 2, বাট বহুপদী তো কিছু করার নাই, কিছু করার নাই, 2 আর 3 উত্তর। আসো ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য কি? এটি অ্যান্টিজেনের উপস্থাপক, হ্যাঁ অবশ্যই এটা অ্যান্টিজেনকে উপস্থাপক করে দেয়। এ তো অ্যান্টিজেনকে খাই, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাই, খাওয়ার সাথে সাথে সে ফ্ল্যাগ তুলে তৃতীয় স্তরের প্রতিরক্ষাকে বলে দেয় যে বস এই জায়গায় একটা সমস্যা আছে, আমি যদি না পারি আপনি এটারই কিন্তু অ্যাটাক করেন, মানে সে তৃতীয় স্তরের প্রতিরক্ষাকে জানাই দেয়, উপস্থাপন করে দেয় দেয়ার ইজ এ সামথিং রং। ওকে চলো আসো, এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে, হ্যাঁ এটি রাইট। এটি সাইটোকাইনস নিঃসরণ করে, এটাও রাইট। সাইটোকাইনস হচ্ছে এক ধরনের প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ আর কি। ওকে রাইট অ্যান্সার। উদ্দীপক টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া, কলেরা সহ বেশ কিছু রোগের জীবাণু বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। টিকার মাধ্যমে শিশুদের বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করা হয়, বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করে তোলা হয়। উদ্দীপকের বিশেষ প্রতিরক্ষা স্তরটিকে কার্যকরী ভূমিকা পালন করে মূলত কোনটা? আচ্ছা এই বিশেষ স্তরকে সক্রিয় করে তোলা হয় মানে কি জানো? তৃতীয় স্তরকে, কারণ প্রথম এবং দ্বিতীয় স্তর এটা আমাদের জন্মগত থাকে, আর উস্কে দিতে হয় কাকে? ট্রিগার করতে হয় কাকে? তৃতীয় স্তরকে। ওকে তাহলে এখানে মূলত হবে তৃতীয় স্তর নিয়ে, ম্যাক্রোফেজ দ্বিতীয় স্তর, NK সেল দ্বিতীয় স্তর, লাইসোজাইম প্রথম স্তর, তাহলে তৃতীয় স্তর হচ্ছে একটা বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। ওকে রাইট অ্যান্সার বি লিম্ফোসাইট। আর চলো উদ্দীপকের উল্লেখিত কর্মসূচির উদ্দেশ্য কি? সুপ্ত অনাক্রম্যকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ যারা ঘুমিয়েছিল তাদেরকে জেগে তোলায়, না তোরা দেহের জন্য কাজ কর, সুস্থ সবল জনগোষ্ঠী তৈরি করা, শিশু মৃত্যুর হার কমানো। অ্যাবসলিউট রাইট, সব কয়টা হবে? 1, 2 এবং 3 হবে রাইট অ্যান্সার। ওকে এরপরের দিকে আমরা একটু যাই। দিনা অসুস্থ বোধ করার কারণে ও দেখলো যে তার জ্বর ছাড়িয়ে গিয়েছে 103 ডিগ্রি ফারেনহাইট। দিনার মস্তিষ্কের কোন অংশ উদ্দীপ্ত হয়েছে? আমরা জানি টেম্পারেচার সেন্টার, টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম মানে সেন্টার হচ্ছে হাইপোথ্যালামাস। সো রাইট অ্যান্সার হবে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে থ্যালামাস যদি কখন আসে, থ্যালামাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এদেরকে বলা হয় রিলে স্টেশন। কোন স্টেশন বলা হয়? রিলে স্টেশন বলা হয় থ্যালামাসকে। রিলে স্টেশন বলা হয় কাকে? থ্যালামাসকে। ওকে
দিনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অতিরিক্ত তাপমাত্রা জীবাণু বৃদ্ধি রোধ করে। হ্যাঁ, অবশ্যই অতিরিক্ত তাপমাত্রা হলে এখানে জীবাণু থাকতে পারে না। তার মানে কি জ্বর হচ্ছে দ্বিতীয় স্তরের সর্বশেষ ধাপ, তার মানে কি প্রথম স্তর পরাস্ত হয়েছে, এটাও রাইট। পাইরোজেন ক্ষরণ বৃদ্ধি পেয়েছে, পাইরোজেন মানে জ্বর সৃষ্টি করে। রাইট অ্যান্সার 1 2 3। রাইট অ্যান্সার কোনটা হবে? 1 2 এবং 3। ওকে, তাহলে এই ছিল মূলত আমাদের মানবদেহের প্রতিরক্ষা যেই ব্যবস্থা সেটার এমসিকিউ। এমসিকিউ গুলো আমি যেভাবে বলেছি এটা যদি তুমি একটু করো তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না। ওকে, এরপরে যদি তুমি করতে চাও তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন রয়েছে, টক্সাইড ভ্যাকসিন, শুধু একটা জিনিস বলে দিই, টক্সাইড ভ্যাকসিন হচ্ছে টিটি ভ্যাক্স। টিটি ভ্যাকসিন হচ্ছে এক ধরনের টক্সাইড ভ্যাকসিন। ওই ভ্যাকসিনের কয়েকটা নাম যদি সুযোগ থাকে পড়ে, যদি না থাকে সমস্যা নেই। ওকে, তাহলে একটাই বলে দিলাম, টক্সাইড ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে টিটি ভ্যাক্স, মানে টিটেনাস ভ্যাকসিনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে টক্সাইড ভ্যাকসিন। সো আশা রাখি তোমাদের বেশ কাজে লাগবে ক্লাসগুলো।